বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, আজকের চিটাগাংয়ের একজন সমন্বয়ক সম্পর্কে, যার নাম হচ্ছে রাফি, তার সম্পর্কে একটা রিপোর্ট এসছে গোয়েন্দা সংস্থার পোর্টাল পেজে, যেটা 100% বিশ্বস্ত না হলেও এমন কিছু লোক ওই পোর্টালকে শেয়ার করেছে যারা খুবই সম্মানিত এবং যাদেরকে বিশ্বাস করা যায়। রিপোর্টটা হচ্ছে এরকম যে রাফি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকর্তাদেরকে সুবিধা দিয়ে 32 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে। রিপোর্টটা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সরকার চেষ্টা চালাবে আশা করি, এবং সেটার সত্য বেরিয়ে আসবে। আমি গত এপিসোডে বলেছিলাম যে সার্জিস হাসনাত, তোমাদের বিরুদ্ধে এই ধরনের কিছু অভিযোগ এসছে, যেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি এদেরকে বদনামের দিকে ঠেলে দিচ্ছে। এই বদনাম নিয়ে দেশকে সংস্কার করা যাবে না। দেশকে সংস্কার করতে হইলে নিজেরা পবিত্র হইতে হবে। একটা সৎ মানুষ যদি কোনো কথা বলে, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। মানুষের পারসেপশন যদি থাকে যে তুমি অসৎ, তাহলে তোমার কথা, তোমার কাজ, তোমার প্রপোজাল, তোমার প্রস্তাবনা সবকিছুই মানুষের কাছে মনে হবে এটা করলে দেশের জন্য ভালো হবে না। মানুষের এমনটাই মনে হবে। আসলে তো দেশের কিছু সংস্কার দরকার। এমন সংস্কার দরকার যেন ফেসিবাদ সৃষ্টি না হয়। এখন ফেসিবাদ সৃষ্টি হওয়া না হওয়া অনেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপর ঐক্যমতের উপর নির্ভরশীল। এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলগুলোর সঙ্গে রেষারেষি বা এমন বক্তব্য দেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা করছেন তাদের বয়স রীতিমতো বেলো 30, সো তাদেরকে কথা বলার সময় মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। একজন বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, জাতীয় পার্টিও কিছুটা অপ্রাসঙ্গিক, বা অন্যান্য রাজনৈতিক দলের হোক, তাদের সিনিয়র নেতা যারা আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আদারওয়াইজ একজনকে সম্মান না দিলে মানুষ তোমাদেরকে সম্মান দিবে না এবং বেয়াদব ভাববে, এবং তোমাদের কর্মকাণ্ডকে কি বলবে? কর্মকাণ্ডকে বলবে কি? বেয়াদবি কর্মকাণ্ড, যেটা দেশের জন্য কি খুবই বদনামের বিষয়। এখন আমার কথা হচ্ছে যে সরকার চাচ্ছে দুটো নির্বাচন করতে, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটা স্থানীয় সরকার নির্বাচন। এখন সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কি কনফ্রন্টেশন, সরাসরি যুদ্ধের মতো অবস্থার সৃষ্টি হবে, যেটা এই সরকার যদি করে তাহলে তারা মস্ত বড় একটা ভুল করবে, এবং এই ভুলের মাসুল এই সরকারকে দিতে হবে। এমনও হতে পারে এই ভুল তাদেরকে কোথায় নিয়ে যাবে, এই ডেস্টিনি তাদেরকে কোথায় নিয়ে যাবে, এই কর্ম তাদেরকে কোথায় নিয়ে যাবে এটা বলা মুশকিল। আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সমন্বয়কদেরকে দুর্নীতি থেকে বিরত রাখার জন্য আহ্বান জানান। প্রয়োজনে এদেরকে ডেকে এদের সঙ্গে পৃথকভাবে কথা বলুন। দুর্নীতি করে অর্থ ইনকাম করা, এই অর্থ
মানুষের জীবনে কাজে আসে না। আমি হাসনাতের একটা কথা শুনলাম, সে 25,000 টাকা একটা লেকচারে পায়, 2 ঘন্টার একটা লেকচারে তাকে নাকি 25,000 টাকা দেয়। আমি তাকে প্রশ্ন করছি, এটা কি 5ই আগস্টের পরে সে একটি লেকচার দিলে 25,000 টাকা পায়, না 5ই আগস্টের পরে পায়, আগে পাইতো? এই প্রশ্নের উত্তর তার কাছে আমি জানতে চাই। আর সর্বোপরি আসিফ নজরুল স্যার, আপনি যখন টক শোতে কথা বলতেন তখন মনে হতো একজন দেশপ্রেমিক কথা বলছে, আর এখন আইন উপদেষ্টা হিসেবে আপনি যখন কথা বলেন তখন আপনার দায়িত্ববোধ ঠিক আছে, বাট নট সো, অতটা দেশপ্রেমী মনে হয় না যতটা আগে টক শোতে কথা বললে আপনাকে দেশপ্রেমিক মনে হইতো। এখন মনে হয় যে আপনি একটা দায়িত্বে আছেন, ঠিক আছে আমি বেতন নিচ্ছি, আমার দায়িত্ব আমি পালন করে যাব, দায় সারা দায়িত্ব আপনি পালন করছেন। সো আপনি এই গণ্ডি থেকে বেরিয়ে আসুন, আর আমাদের কথা আমরা বলবো। কিন্তু আপনাদের আমি দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ইনারা কথা বলার স্বাধীনতা দিয়েছেন, বাট তারা কোনো মানুষের ভালো প্রপোজাল, ভালো প্রস্তাব, এই যে যারা ডক্টর জাহিদ বলেন, গোলাম মুর্তুজা বলেন, মাসুদ কামাল বলেন, এনারা অনেক সমালোচনা করতেছে। এই সমালোচনাগুলো কিন্তু খুব ইফেক্টিভ, খুবই চমৎকার সমালোচনা তারা করছেন। আপনারা তাদের কাছ থেকে শিক্ষা নেবেন বিষয়টা তা না, তাদের যেই কথাগুলো ভালো, দেশের জন্য মঙ্গলকর হতে পারে সেগুলো আপনারা গ্রহণ করুন, অথবা অন্য কোনো ভালো ব্যক্তি, বাংলাদেশে গুণী ব্যক্তির অভাব নেই, যারা একটা ভালো পরামর্শ দেয় সেটি আপনারা নিন, কিন্তু সেটি আপনারা নিচ্ছেন না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আলী রিয়াজকে সংবিধানের বিশেষজ্ঞের সংস্কার কমিশনের চেয়ারম্যান করা। সংবিধান বিশেষজ্ঞ সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজকে বানানোর ব্যাপারে বাংলাদেশের সুশীল শ্রেণীর যারা সৎ মানুষ, যারা দেশকে ভালোবাসে, তাদের অনেকেরই আপত্তি ছিল। যার দ্বৈত নাগরিকত্ব আছে, সে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার সময় আমেরিকার সংবিধান সুরক্ষিত রাখার শপথ নিয়েছিল। আপনারা তাকে সংস্কার কমিশনের চেয়ারম্যান করলেন তো ঠিক আছে, 90 দিনের রিপোর্ট দেওয়ার কথা, উনি আরো 15 দিন বাড়িয়ে নিলেন। আমার কথা হচ্ছে জুলাই প্রোক্লেমেশন আপনারা বললেন 15 তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন আপনারা ডিক্লেয়ার করবেন। আপনারা আজকে জনাব মাহফুজ আলম, আপনাদের আরেকজন উপদেষ্টা, উনি বলল এটা আরো সময় লাগবে। তো আপনারা কথা বলার সময় এই কাজটা আপনারা 15 দিনে করতে পারবেন কি পারবেন না সেটা চিন্তা ভাবনা না করেই বলে দেন। এগুলো আসলে সরকার পরিচালনায় আগের সরকারগুলো যা করতো আপনারাও তাই করছেন। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি এরা যা করতো, একটা কথা বললে তারা রাখলে রাখতো, না রাখলে নাই। আপনারাও তাই করছেন। এভাবে দেশ চলে না। আর আপনারা 100টি পণ্যের, আমি এখন বাজার মূল্য সম্পর্কে কিছু কথা বলবো, 100টি পণ্যের উপর ভ্যাট বসাচ্ছেন। এই 100টি পণ্যের উপর ভ্যাট বসালে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা একবারও কি ভেবেছেন? আপনারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চান, দেশের অর্থনীতিকে আগের অবস্থায়, খুব ভালো অবস্থায় নিয়ে যেতে চান। আপনারা একবার দেখুন তো, গত সরকারের আমলে 300 এমপি ছিল, ব্যবসায়িক বড় বড় ব্যবসায়ী 10 থেকে 20 জন বড় বড় ব্যবসায়ী যারা 10, 20, 40, 50 হাজার কোটি টাকার বিজনেস করে, তারা এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। আর এই 300 এমপির বাইরে আরো বেশ কিছু লোক আছে যারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের সুযোগ নিয়ে তারা অবৈধভাবে বহু টাকার মালিক হয়েছে। আপনারা তাদেরকে মামলা দিচ্ছেন, মামলার পাশাপাশি তারা যে অর্থটা
সরকারের কাছ থেকে লুট করে নিয়ে গেছে, সেই টাকাটা আপনারা উদ্ধার করুন। তার ক্যাশ টাকা না থাকলে তারা স্থাবর সম্পত্তি বিক্রি করে সরকারের কোষাগারে জমা করে দিন। এই যে ওবায়দুল কাদের বলেন, এই আরাফাত বলেন, এরা নিশ্চয়ই বাংলাদেশে প্রপার্টি করেছে। ওবায়দুল কাদেরের উত্তরায় 2টি বাড়ি আছে 9 তলা। সে যেই হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, বিদেশের টাকা আপনারা জীবনেও ফেরত আনতে পারবেন না। তা আওয়ামী লীগ যারা করেছে, যারা বড় বড় দুর্নীতি করেছে, তাদের সম্পদ ক্রোক করুন। এতে একটা বিশাল অঙ্কের অর্থ আমাদের বাংলাদেশ ব্যাংকে, আমাদের রিজার্ভে চলে আসবে। আপনারা এক একটা পয়েন্ট ধরে ধরে আগান, যে পয়েন্টগুলো কি দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে। এবং আরো 2-1টা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নিজেরা সৎ থাকুন, মানুষকে সৎ হিসেবে তৈরি করুন। সরকারি কর্মকর্তারা যদি উৎকোচ বা ঘুষ নেয়, তাদের বিরুদ্ধে শক্ত বিচারিক আইনের ব্যবস্থা করুন। এই আইন অর্ডিন্যান্স দিয়ে পাশ করুন। রাজনৈতিক দলদের কাছ থেকে কি কমিটমেন্ট নিন, তারাও যেন এই আইনটা কি সংসদে কি পাশ করে নেয়। উদাহরণস্বরূপ আমি ছোট্ট কথা বলি, আমারটাই কারেক্ট হবে তা না, আপনারা আরো কঠোর আইন করতে পারেন। আমি বলতে পারি, একজন সরকারি কর্মচারী যদি ঘুষ খায়, তার হাতের একটি আঙ্গুলের 1 গিরা অংশ কেটে নিন। এইটা একবারে সংবিধানে লিপিবদ্ধ করুন, তখন হবে সংবিধানের সংস্কার। আদরের সংবিধানের সংস্কার হবে না। এটা করলে 10টা থেকে 100 লোকের কি আঙ্গুল কাটা গেলে বাংলাদেশে ঘুষ লেনদেন বন্ধ হয়ে যাবে। আর ঘুষ লেনদেন বন্ধ হয়ে গেলে কি অর্থলিপ্সু চাকরি যেগুলো আছে, সেগুলোতে ঘুষ দিয়ে কেউ ঢুকবে না। একজন এসপি এক থানা থেকে এক উপজেলা থেকে আরেক উপজেলা, এক জেলা থেকে আরেক জেলা, এই ভূমি অফিসার যারা আছে, তারা এক উপজেলা থেকে আরেক উপজেলায় ট্রান্সফারের জন্য 20 লাখ, 30 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত কি দিতে রাজি আছে, যদি কেউ তাদেরকে ট্রান্সফার করে দিতে পারে। এই সুযোগটা বর্তমান অনেক ছেলেমেয়ে নিচ্ছে, অনেকেই নিচ্ছে। তো এইটা বন্ধ করুন। ঘুষ বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। আর ঘুষ চালু থাকলে বাংলাদেশের কোনো সংস্কার কোনো কাজে আসবে না। আপনারা সুন্দর করে নতুন একটি সংবিধান রচনা করলেন, পরবর্তী সরকার এসে যাদের যদি মেজরিটি থাকে, তাদের পছন্দ মতো কি অ্যামেন্ডমেন্ট করে তারা কি আবার সেই ফ্যাসিস্ট হয়ে গেল। যদি ঘুষ লেনদেন চলতেই থাকে, দেশে ফ্যাসিস্টের জন্ম হতেই থাকবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।